সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। পৃথিবীর প্রায় 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। আর এই স্থলভাগে কিভাবে প্রাণের উদ্ভব হয়েছিল এবং প্রাণের উদ্ভব হওয়ার পর ধীরে ধীরে পর্যায়ক্রমে বিবর্তনের মাধ্যমে কোনো একটি শুষ্ক পরিবেশে কিভাবে স্থিতিশীল বাস্তুতন্ত্র গঠিত হয়, অর্থাৎ জেরোসিরি বা জেরার্জ সাকসেশন আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব নবগঠিত জলাশয়ে কিভাবে প্রাণের উদ্ভব হয় এবং পর্যায়ক্রমে বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সেই জলাশয়ে কিভাবে একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র গঠিত হয়, অর্থাৎ কিনা আজ আমরা আলোচনা করব হাইড্রোসিরি বা হাইড্রাজ সাকসেশন। নবগঠিত জলাশয়ে প্রথমে কিছু ভাসমান ফাইটোপ্ল্যাঙ্কটনের উদ্ভব হয়। সাধারণত সায়ানোফাইসি, ক্লোরোফাইসি এবং ব্যাসিলারিও ফাইসি সদস্যদের সংখ্যা এখানে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এদের মধ্যে আবার সায়ানোফাইসিয়ান সদস্যরা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। এদের মৃত্যুর পর মৃতদেহগুলি বিয়োজিত হয়ে জৈব বস্তু তৈরি করে, ফলে জলাশয়ে কার্বন নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটন হলো জলাশয়ের মানে হাইড্রাজ সাকসেশনের পায়োনিয়ার কমিউনিটি। কি তাই তো? ফাইটোপ্ল্যাঙ্কটনের মৃত্যুর পর জৈব অবশেষ জলাশয়ের নিচে জমা হয়ে একটা নরম কাদার পাতলা স্তর তৈরি হয়, ফলে এখানে হাইড্রিলা, সেরাটোফাইলাম, ভ্যালিসনারিয়া জাতীয় নিমজ্জিত হাইড্রাইট সমূহের আবির্ভাব ঘটে। আর এখানে জলাশয়ের নিচ পর্যন্ত সূর্যালোক পৌঁছায় বলে এই নিমজ্জিত হাইড্রোফাইটগুলোর সালোক সংশ্লেষে কোনো অসুবিধা হয় না, ফলে সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে জলাশয়ের নিচের অংশ পুরোপুরি দখল করে ফেলে। এরপর কি হয়, এদের মৃত্যুর পর জলাশয়ের নিচের কাদা স্তরটি ক্রমশ পুরু হতে শুরু করে প্রায় 4 থেকে 6 ইঞ্চি মতো পুরু হয়ে যায়। ফলে সেখানে দেখা যায় পদ্ম, শালুক, ভিক্টোরিয়া প্রভৃতি মূলযুক্ত ভাসমান হাইড্রোফাইট। এদের কন্দ জলাশয়ের নিচে আবদ্ধ থাকে আর পাতাগুলো ভাসমান অবস্থায় থাকে এবং লম্বা বৃন্তযুক্ত হয়। পাতাগুলো ভাসমান অবস্থায় থাকার ফলে জলাশয়ের নিচের দিকে আলো প্রবেশ করতে পারে না, ফলে জলে নিমজ্জিত হাইড্রোফাইটগুলির বৃদ্ধি ব্যাহত হয় এবং জলাশয় ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। এই মূলযুক্ত ভাসমান পর্যায়ে উদ্ভিদগুলোর মৃত্যুর পর জলাশয়ে জৈব অবশেষের পরিমাণ আরো বৃদ্ধি পায় এবং তখন সেখানে দেখা যায় কচুরিপানা, লেমনা, উলফিয়া, পিস্টিয়া জাতীয় কিছু ভাসমান উদ্ভিদ। ফলে নিমজ্জিত হাইড্রোফাইটগুলির সংখ্যা ক্রমশ কমতে থাকে। পরবর্তী পর্যায়ে তৃণজলাভূমি বা রেড সোয়াম স্টেজ। জলাশয়ে কাদার স্তরটি বেশ কিছুটা পুরু হয়ে যায়, ফলে জলাশয়টি জলাভূমিতে রূপান্তরিত হয়। ফলে জায়গাটি তখন প্রকৃত হাইড্রোফাইটদের জন্য একেবারেই অনুকূল হয় না, ফলে সেখানে দেখা যায় টাইফা, স্যাজিটারিয়া, সিরপাসের মতো উদ্ভিদ। পরবর্তী পর্যায়ে জলাভূমির কাণ্ডযুক্ত উদ্ভিদ বা সেজ মার্চ স্টেজ। এই পর্যায়ে মৃত্তিকা স্তরটি বেশ পুরু হয়ে গেছে এবং জলাভূমিতে তখন কাণ্ডযুক্ত উদ্ভিদ যেমন র্যানানকিউলাস, সাইপেরাস, ডেন্টেল্লা জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে। আর এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি জানো তো? এরা জলেও থাকতে পারে আবার স্থলেও থাকতে পারে, অর্থাৎ উভচর বলা যেতে পারে। পরবর্তী পর্যায়ে বনভূমির পর্যায় বা উডল্যান্ড স্টেজ। তখন জলের ভাগ প্রায় কমে গেছে, ফলে সেখানে গুল্ম জাতীয় এবং ঝোপঝাড় জাতীয় গাছ যেমন স্যালিক্স টার্মিনেলিয়া জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে। অবশেষে দেখা যায় যে জলের পরিমাণ একেবারেই কমে গেছে, অর্থাৎ সেটি বনে পরিণত হয়েছে এবং তখন সেখানে বৃহৎ বৃক্ষ যেমন সেগুন, শাল জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে। অর্থাৎ আমরা দেখলাম জলাশয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে কিভাবে ধীরে ধীরে
বন বা অরণ্য সৃষ্টি হয় এবং এটা তৈরি হতে বহু বছর লাগে। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি, আর বন বা অরণ্য হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এখানে এটি স্থিতিশীল বাস্তুতন্ত্র গঠন করে। আর মধ্যবর্তী পর্যায় যেমন মূলযুক্ত নিমজ্জিত পর্যায়, মূলযুক্ত ভাসমান পর্যায়, মুক্ত ভাসমান পর্যায় বা তৃণ জলাভূমি, সেজ মার্চ স্টেজ, উডল্যান্ড স্টেজ, এদেরকে বলা হয় সিরাল কমিউনিটি অর্থাৎ মধ্যবর্তী পর্যায়। এবং প্রতিটি পর্যায়ে উদ্ভিদের অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাণীর আবির্ভাব ঘটে এবং জায়গাটি যখন অন্তিম পর্যায়ে পৌঁছায় অর্থাৎ বন বা অরণ্যে রূপান্তরিত হয় তখন কিন্তু সেখানে অন্যান্য প্রাণীরও আবির্ভাব ঘটে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে জেরোসিরিতে প্রথমে থাকে শুষ্ক পরিবেশ এবং ক্রমান্বয়ে তা বন বা অরণ্যে পরিণত হয় অর্থাৎ মেসিক কন্ডিশনে চলে যায় যেখানে জলের পরিমাণ মাঝারি। আজ আমরা আলোচনা করলাম হাইড্রোসিরি অর্থাৎ যেখানে প্রথমে জলজ পরিবেশ থাকে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রতিস্থাপিত হয়ে আলটিমেটলি ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হয় অর্থাৎ বন বা অরণ্য তৈরি হয়। সেখানেও মেসিক কন্ডিশন মানে মাঝারি পরিমাণে জল থাকে। অর্থাৎ জেরোসিরি বা হাইড্রোসিরি যাই হোক না কেন বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে আলটিমেটলি তা মেসিক কন্ডিশন বন বা অরণ্যে রূপান্তরিত হয়। কি বোঝা গেল? তো এতক্ষণ আমরা প্রাথমিক পর্যায়ক্রম আলোচনা করেছি, অর্থাৎ কোনো জায়গায় যখন প্রাণের অস্তিত্ব ছিল না কি করে প্রাণের আবির্ভাব হয়, তাই তো? কিন্তু কখনো কখনো ঝড়, দাবানল, মৃত্তিকার ক্ষয়, ভূমিকম্প, ব্যাকটেরিয়া বা জীবাণু জাতীয় অসুখের কারণে কোনো একটি অঞ্চলে যেখানে একসময় জীবনের উদ্ভব ছিল সেখান থেকে প্রাণের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হতে পারে। তখন সেখানেও আবার ধীরে ধীরে প্রাণের উদ্ভব ঘটবে এবং পর্যায়ক্রমে বিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভিদের সমাগম হবে এবং অবশেষে অন্তিম পর্যায়ে একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র তৈরি হবে। এই ধরনের সাকসেশনকে বলা হয় গৌণ পর্যায়ক্রম। এই গৌণ পর্যায়ক্রম এর পর্যায়গুলি প্রাথমিক পর্যায়ক্রমের মতোই, তবে এটি প্রাথমিক পর্যায়ক্রমের চেয়ে অপেক্ষাকৃত দ্রুত হয়। কেন বলো তো? কারণ এখানে তো মৃত্তিকা থাকে, আগে তো প্রাণের অস্তিত্ব ছিল, ফলে মৃত্তিকা থাকার কারণে লাইকেন জাতীয় পায়োনিয়ার সম্প্রদায়ের কোনো প্রয়োজন হয় না। এছাড়াও যেহেতু প্রাণের অস্তিত্ব ছিল ধ্বংস হয়ে গেছে, ফলে মৃত্তিকাতে কার্বন বা নাইট্রোজেনের পরিমাণও অপেক্ষাকৃত বেশি থাকে। কখনো কখনো উদ্ভিদের শিকড়, বীজ বা উদ্ভিদের ভূগর্ভস্থ উদ্ভিজ অঙ্গগুলিও মাটিতে থেকে যেতে পারে। ফলে অনুকূল পরিবেশ তৈরি হলে সেখানে আবার নতুন করে উদ্ভিদের সৃষ্টি হয়, ফলে সময়টা অনেক কম লাগে। এখানেও ধীরে ধীরে অরণ্যে রূপান্তরিত হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ক্রমের তুলনায় গৌণ পর্যায়ক্রমে সময় অনেকটাই কম লাগে। আমরা প্রাথমিক পর্যায়ক্রম এবং গৌণ পর্যায়ক্রম দুটোই আলোচনা করেছি। এই দু ধরনের ইকোলজিক্যাল সাকসেশনেই কিছু সাধারণ ধাপ লক্ষ্য করা যায়। সেগুলো কি কি? প্রথম হচ্ছে উন্মুক্তকরণ বা নুডেশন, মানে একটি জায়গা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয় যেখানে প্রাণের উদ্ভব হতে পারে। সে প্রাণের উদ্ভব এমন কোনো জায়গা হতে পারে যেখানে অতীতে কোনো প্রাণ ছিল না, অগ্ন্যুৎপাতের ফলে সেখানে শুষ্ক পাথর তৈরি হয়েছে, বা অতীতে প্রাণ ছিল কিন্তু ঘূর্ণিঝড় বা অতিরিক্ত পশুচারণ ক্ষেত্র বা দাবানল বা ব্যাকটেরিয়া ঘটিত অসুখের কারণে প্রাণের বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু পুনরায় সেখানে প্রাণের উদ্ভব হবার জন্য জায়গা তৈরি হয়। তাহলে সেটাকে বলা হয় উন্মুক্তকরণ বা অনাবৃতকরণ। দ্বিতীয় ধাপটি হলো আগমন, মাইগ্রেশন বা ইনভেশন। বাইরে থেকে পাখি বা বায়ুর দ্বারা ওই অঞ্চলে বিভিন্ন বীজের আগমন হতে পারে বা লাইকেনের আগমন হতে পারে। এর পরবর্তী ধাপটি হলো প্রতিস্থাপন মানে এগ্রিগেশন। এই পর্যায়ে আগত বীজ থেকে ওই উন্মুক্ত অঞ্চলে উদ্ভিদ তৈরি হয়
এবং প্রজননের ফলে সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে দেখা যায় এদের মধ্যে একটা প্রতিযোগিতা, বেঁচে থাকার লড়াই এবং তারা স্থানীয় পরিবেশের সঙ্গেও প্রতিক্রিয়া করে। অর্থাৎ এর পরের ধাপটি হলো প্রতিযোগিতা বা প্রতিক্রিয়া। পরবর্তী পর্যায় হলো এভাবে প্রতিযোগিতা এবং প্রতিক্রিয়ার কারণে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠীর আবির্ভাব ঘটে, অর্থাৎ বিভিন্ন ধরনের সিরাল কমিউনিটি দেখতে পাওয়া যায়। অবশেষে অন্তিম পর্যায়ে যে উদ্ভিদ সম্প্রদায় থাকে তারা নিজেদের অভিযোজন করে, ফলে সেই পরিবর্তিত পরিবেশে তারা বেঁচে থাকতে সক্ষম হয় এবং অন্যান্য প্রজাতির সঙ্গেও আন্তঃক্রিয়া করে অবশেষে একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র তৈরি করে এবং স্টেবিলাইজড কন্ডিশনে পৌঁছায়, এবং এই কমিউনিটিকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। তাহলে আমরা কি দেখলাম যে প্রাথমিক পর্যায়ক্রম এবং গৌণ পর্যায়ক্রম দুটো ক্ষেত্রেই যে ধাপগুলো রয়েছে তা হলো অনাবৃতকরণ বা উন্মুক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে আগমন, বাইরে থেকে কোনো বীজ বা লাইকেন সেই অঞ্চলে এসে আবির্ভূত হতে পারে, তারপর হচ্ছে প্রতিস্থাপন, তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, সংখ্যা বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা এবং পরিবেশের সঙ্গে ক্রিয়া বিক্রিয়া হয়, অর্থাৎ প্রতিক্রিয়া হয়, পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হতে থাকে এবং অবশেষে একটা স্টেবিলাইজড বা স্থিতিশীল অবস্থায় পৌঁছায়, ক্লাইম্যাক্স কমিউনিটি গড়ে ওঠে, যাকে বলা হয় স্টেবিলাইজেশন বা ক্লাইম্যাক্স কমিউনিটি। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আগের ভিডিওটাও দেখে নিও, যেখানে আমি প্রাথমিক বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম নিয়ে আলোচনা করেছি, জেরোসিডি নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেল বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো তোমরা সবাই।